প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় অকৃতকার্য ৩৭,০০০ চাকরি প্রত্যাশীর রাজপথে আন্দোলন, পুলিশের লাঠিচার্জ, জল কামান ব্যবহার। এবং শাহজালাল বিমানবন্দরের দুটি স্ক্যানারই বিকল, বন্ধ সবজি সহ পচনশীল পণ্য রফতানি, কোটি কোটি টাকার ক্ষতি, ইউরোপের বাজার হারানোর শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি ফয়সাল। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী তরিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তরিকুল, কলারোয়ার যে হত্যাকাণ্ডের ঘটনা, দম্পতি শাহিনুর দম্পতি এবং তার দুই শিশু সন্তানকে হত্যার যে ঘটনা, এই ঘটনায় নৃশংস ঘটনায় এলাকাবাসী কিন্তু শোকে স্তব্ধ হয়ে গেছে এবং বিভিন্ন এলাকা থেকে, পার্শ্ববর্তী এলাকা থেকে মানুষজন বেলা বাড়ার সাথে সাথে তারা কিন্তু ভিড় করছেন এবং এই বাড়িতে এখন লোকে লোকারণ্য এবং মানুষ তারা বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজছে যে কেন এই হত্যাকাণ্ড ঘটনা হলো এবং কেনই বা শিশু সন্তানকে এভাবে নৃশংসভাবে কুপিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং শাহিনুর একজন ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন এবং যে কারণে মানুষ আরও বেশি তাদের প্রশ্নের উত্তর খুঁজতে চাচ্ছে, কিন্তু এই প্রশ্নের উত্তরে প্রশাসনও নড়েচড়ে বসেছেন এবং এই হত্যাকাণ্ডের ঘটনা ইতিপূর্বে এই ধরনের আলোচিত ঘটনা কখনো এই এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে কখনোই ঘটেনি এবং যে কারণে মানুষ কিন্তু শোকে স্তব্ধ হয়ে গেছে এবং এলাকার মানুষ কিন্তু সারাদিনই তারা ভিড় করেছে এই বাড়িতে এবং এই মুহূর্তে কিন্তু আশেপাশের এলাকাগুলো থেকেও মানুষ আসছে এবং পুলিশ প্রশাসনের তারাও কিন্তু কর্তা ব্যক্তি যারা রয়েছে ঊর্ধ্বতন, তারাও কিন্তু সকাল থেকে তারা এলাকায় পরিদর্শন করেছেন এবং এখানকার প্রশাসনেরও যারা বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তো আপনারা যেটি সকাল থেকে আমরা যেটি দেখেছি যে এবং বিভিন্ন এখানকার স্থানীয় লোকমুখে আমরা যেটি শুনেছি যে তিনটি বিষয়কে কেন্দ্র করে এই বিরোধের এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে এবং সেটি যেটি হচ্ছে পার্শ্ববর্তী আকবর নামে এক ব্যক্তি রয়েছে পার্শ্ববর্তী বাড়ির, যার সঙ্গে সীমানা নিয়ে দ্বন্দ্বের বিষয়টি উঠে এসেছে প্রবলভাবে এবং পাশাপাশি পরবর্তীতে তার যে ঘের ব্যবসা বা মাছের ব্যবসা রয়েছে সেখানেও কারো হয়তো প্রভাবশালী কারো দৃষ্টি পড়তে পারে, এরকম একটি বিষয় আমরা লোকমুখে শুনতে পাচ্ছি। এবং এছাড়া মাদকের যে বিষয়টি রয়েছে, যে মাদকের এলাকায় তিনি বিরোধিতা করতেন, অপছন্দ করতেন এবং যে কারণে হয়তোবা কোনো এছাড়া কোনো ঘটনা তিনি দেখে ফেলেছেন যে কারণে তাকে এই হত্যাকাণ্ডের শিকার হতে হলো সপরিবারে এবং তার যে বাচ্চাটি শিশুটি বেঁচে আছে, তার যে মেয়ে কন্যা সন্তান 4 মাস বয়সী, সেই কন্যা সন্তানটা কিন্তু স্থানীয় যে মহিলা জনপ্রতিনিধি রয়েছে আপাতত তার হেফাজতে রয়েছে এবং জেলা প্রশাসন কিন্তু তার দায়িত্বটি গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যে স্বজনরা, নিকট আত্মীয়রা যদি কেউ তাকে শিশুটিকে দেখভাল না করতে পারে বা যদিও দেখভাল করে তারপরও জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা এবং তাকে দেখভাল করবে। তো আমরা পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি জানতে চেয়েছিলাম যে এই হত্যাকাণ্ডের ঘটনাটি কেন, তো তারা কিন্তু আমাদেরকে তারা এই তদন্তের স্বার্থে তারা কোনো কথা বলতে রাজি হচ্ছেন না, তবে তারা এই বিষয়টি অত্যন্ত নিন্দনীয় এবং এই ঘটনাটি নৃশংস এবং যেটি আসলে সকলকে নাড়া দিয়েছে এবং তারা নিন্দা জানিয়েছেন এবং পাশাপাশি দ্রুত যারা জড়িত এর সঙ্গে তাদেরকে দ্রুত গ্রেফতারপূর্বক তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল ফয়সাল আমার কাছে সাতক্ষীরার কলারোয়া থেকে সপরিবারে শাহিনুরের যে নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ঘটনার সর্বশেষ খবর। সাতক্ষীরার কলারোয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। ধর্ষণকে সামাজিক ব্যাধি বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনের পাশাপাশি ধর্ষণ রোধে জনসচেতনতার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। সকালে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৭০তম বুনিয়াদি কোর্সের ভার্চুয়াল সমাপনী অনুষ্ঠানে শেখ হাসিনা আরও বলেন, তৃণমূলের মানুষের সেবা নিশ্চিত করাই প্রজাতন্ত্রের কর্মচারীদের মূল লক্ষ্য। সরকারি বিভিন্ন দপ্তরে প্রজাতন্ত্রের নবনিযুক্ত গেজেটেড কর্মকর্তাদের নিয়ম অনুযায়ী বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হয়। আগে 4 মাস হলেও এখন 6 মাস ধরে চলে এই প্রশিক্ষণ কার্যক্রম। সরকারি এই প্রক্রিয়ায় এবছরও প্রশিক্ষণ সম্পন্ন করলেন 663 জন নবীন কর্মকর্তা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৭০তম বুনিয়াদি কোর্সের সমাপনীতে অংশ নেন প্রধানমন্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস নামে এমন একটি প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবা নিশ্চিত করাটাই মূল লক্ষ্য হতে হবে প্রজাতন্ত্রের কর্মচারীদের। নবীন
কর্মচারীরা প্রশিক্ষণ নিয়েছেন, তাদের কিন্তু এই কথাটাই মনে রাখতে হবে, এখনও যারা সেই তৃণমূলে পড়ে আছে তারা এই দেশের মালিক। সেই দিকে লক্ষ্য রেখেই তাদের সেবা করাটা হবে সবথেকে বড় দায়িত্ব। এ সময় সরকার প্রধান বলেন, ধর্ষণ সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এর প্রতিকার ও নিয়ন্ত্রণে আইনের কার্যকারিতার পাশাপাশি জনসচেতনতাও জরুরি। সমাজে কতগুলি ব্যাধি আছে, যেমন ইদানিং ধর্ষণটা খুব বেশি ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচার হচ্ছে। আর এটা যত বেশি প্রচার হয় এর প্রাদুর্ভাবটা কিন্তু তত বেশি বাড়ে। ইতিমধ্যে আমরা একটা অধ্যাদেশ জারি করে দিয়েছে, আইন সংশোধন করে। সবচেয়ে বড় কথা, মানুষের মাঝে জনসচেতনতাও সৃষ্টি করা দরকার। সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানান শেখ হাসিনা। মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে, কারণ আমি জানি যে বিচার না পেলে কি কষ্ট। আমরা চাই যে কোনো অন্যায় অবিচার যেন না হয়, মানুষ যেন ন্যায় বিচার পায়। করোনার মধ্যেও অর্থনীতি সচল রেখে দেশকে এগিয়ে নেয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসের মধ্যেও কিন্তু আমরা যেটুকু পেরেছি আমরা এগিয়ে যাচ্ছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 2018 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষায় অকৃতকার্য 37,000 চাকরি প্রত্যাশী নিয়োগের দাবিতে রাজপথে আন্দোলন করে আসছেন। তাদের দাবি, নতুন করে শিক্ষক নিয়োগ না দিয়ে তাদেরই প্যানেল ভিত্তিক নিয়োগ দেয়া হোক। বৃহস্পতিবার নিয়োগ প্রত্যাশীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। চতুর্থ দিনের মতো মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে বিক্ষোভ করছিলেন 2018 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা। সকাল 10টার দিকে অধিদপ্তর ভবন ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা সড়ক অবরোধ করে বসে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন শত শত মানুষ। সড়কটি ছেড়ে দিতে আন্দোলনকারীদের বারবার আহ্বান জানায় পুলিশ। চাকরি প্রত্যাশীরা সরে যেতে না চাইলে জলকামান ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পুলিশ আমাদের পথে গতি অবরোধ করে, সেখানে আমরা বসে পড়ি। রাজপথে বসে আছি, সেখানে পুলিশ আমাদের লাঠিচার্জ করছে, গরম পানি দিছে এবং অমানসিকভাবে আমাদের ভাই বোনদেরা আহত করেছে। গরম পানিতে ওনাদের লাঠিচার্জ করেছে, কেন ওনারা আমাদের সাথে এরকম করবে? ওই পরীক্ষায় প্রায় 24 লাখ পরীক্ষার্থী অংশ নেন, যার মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার সুযোগ পায় 55,000। এর মধ্যে 18,000 পরীক্ষার্থীকে নিয়োগ দেয়া হয়। লিখিত পরীক্ষায় পাশ করলেও মৌখিক পরীক্ষায় অকৃতকার্য হওয়া 37,000 চাকরি প্রত্যাশী নিয়োগের দাবিতে কয়েকদিন থেকে আন্দোলন করে আসছেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সমস্যা সমাধানে আঞ্চলিক শক্তিগুলোর রাজনৈতিক তৎপরতা বাড়াতে হবে বলে মনে করেন সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন মেগান। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ বাংলাদেশের দিকে নজর বিশ্বের পরাশক্তিগুলোর। ভারত সফর শেষে বাংলাদেশে আসা মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে গুরুত্ব পায় রোহিঙ্গা সমস্যা। চীন ও ভারতকে বেশি ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন বিকান। বলেন, আঞ্চলিক শক্তিকে তৎপর হতে হবে। যুক্তরাষ্ট্র চায় রোহিঙ্গা সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান। আমরা মানবিক সহায়তা অব্যাহত রেখেছি, তবে আমি মনে করি বৈশ্বিক ও বিশেষ করে আঞ্চলিক শক্তিগুলোর রাজনৈতিক তৎপরতা এই সমস্যার সমাধান আনতে পারবে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের এজেন্ডা নিয়ে বিজ্ঞানের ঢাকা সফর হলেও বাংলাদেশের আগ্রহের জায়গা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাওয়া। বিষয়টি এখনো আইনি পর্যালোচনার পর্যায়ে আছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। খুনের আলোচনা বলেছেন যে আমরা এটা দেখতেছি, আমাদের অ্যাটর্নি জেনারেল এটা দে আর লুকিং, ওখানে আইন বিচার বিভাগটা সম্পূর্ণ ভিন্ন, ইন্ডিপেন্ডেন্ট, তারা এটা দেখতেছে। গুড নিউজ ইজ এইটা আবার রিভিউ করছে, আমরা আশাবাদী। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো স্টিফেন বিগান দুপুরে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এই সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 160 পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের 3টি সিটের নিচ থেকে 10.5 কোটি টাকা মূল্যের 18 কেজি স্বর্ণ জব্দ করা হয়। এ নিয়ে গত 15 দিনে বড় দুটি চালান জব্দ করা হলো। বৃহস্পতিবার সকাল 8টা দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে তল্লাশি করছেন কাস্টমস কর্মকর্তারা। বিমানের পেছনের দিকের 3টি সিটের নিচ থেকে পাওয়া যায় কালো ট্যাপ মোড়ানো 8টি প্যাকেট, আর সেগুলি খুলে পাওয়া যায় 160 পিস স্বর্ণের বার। 3টা সিটের নিচে থেকে এটা বারের সংখ্যা হচ্ছে 160 আর দাম হচ্ছে আপনার 10 কোটি টাকার উপরে। সিটের নিচে স্বর্ণের বার পাওয়া গেলেও আটক করা যায়নি কাউকে। তবে এটি সংঘবদ্ধ চক্রের কাজ বলে মনে করছেন কাস্টমস কর্মকর্তারা। যে সময় রামিজিং হয় সময় যাত্রী সব বের হয়ে যায়, আর এখানে যেহেতু আমরা সাসপেক্ট যাত্রী ওই সময় কাউকে পাইনি, সেই জন্য এটা আমরা বলতে পারছি না। 3টা সিটের নিচে এরকম রাখা ছিল, তদন্ত করে বা পরবর্তীতে আমরা জানতে পারবো বিষয়টা কি রকম হয়। সংঘবদ্ধ চক্র এটার সাথে জড়িত, না হলে যাত্রীরা যখন চলে যাবে তখন ওইটার ভিতর থেকে ওই সিট থেকে এটা কেউ উদ্ধার করতে পারবে না যদি ইনফরমেশন না থাকে। এর আগে 1 অক্টোবর বিমানবন্দরে জব্দ করা হয়েছিল 82 পিস স্বর্ণের বার। করোনার সংক্রমণ কাটিয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে মাত্র 1 মাস, আর এর মধ্যে ধরা পড়ল স্বর্ণের 3টি চালান। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানার ইডিএস বিকল হয়ে পড়ায় সবজি সহ পচনশীল পণ্য রফতানি বন্ধ হয়ে গেছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির পাশাপাশি ইউরোপের বাজার হারানোর আশঙ্কা রফতানিকারকদের। বিকল্প ব্যবস্থা হিসেবে ডগ স্কোয়াড দিয়ে ইউরোপগামী অন্যান্য রফতানি পণ্য তল্লাশি করা হলেও খুবই সীমিত। এতে তৈরি পোশাক সহ জরুরি পণ্য রফতানিও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন গড়ে 700 মেট্রিক টন পণ্য রপ্তানি হয়। এর মধ্যে প্রায় 65% যায় ইউরোপে। দুটি ইডিএস বিকল হয়ে পড়ায় গত 7 দিনে প্রায় 80 মেট্রিক টন সবজি রপ্তানি করা যায়নি। এতে রপ্তানিকারকদের পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন সবজি চাষিরাও। গত 7 দিনে আমাদের প্রায় 2 কোটি টাকার উপরে পণ্য এয়ারপোর্ট থেকে ফেরত আসছে, এবং ইউরোপের মার্কেটে আমাদের যে একটা সুনাম আছে, এই সুনামটা কিন্তু পূর্ণ হচ্ছে। বিদেশে গ্রাহকগুলো অন্য দেশে ডাইভার্ট হয়ে যাচ্ছে। ওরা কিন্তু প্রতি কেজি সবজির মধ্যে 5 টাকার উপরে স্ক্যানিং চার্জ হিসাবে এক্সপোর্টার থেকে কিন্তু আদায় করে, কিন্তু কোনো সার্ভিস এয়ারপোর্ট সিভিল এভিয়েশন থেকে স্ক্যানের ব্যাপারে পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীদের অভিযোগ, ইউরোপগামী পণ্য নিরীক্ষার জন্য এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানার বাধ্যতামূলক হলেও শাহজালালে ইডিএস আছে মাত্র 2টি। এর মধ্যে একটি স্ক্যানার বিকল আগস্ট মাস থেকে, দ্বিতীয় স্ক্যানারটিও 1 সপ্তাহ আগে বিকল হয়ে পড়ায় তৈরি পোশাক সহ অন্যান্য পণ্য নির্দিষ্ট সময়ে রপ্তানি সম্ভব হচ্ছে না। এক হলো কার্গো ঠিক মতো যাচ্ছে না, 2 নম্বর হলো এই যে ফার্দার যে আবার স্ক্যানিং করা লাগতেছে প্রতিমধ্যে, ধরেন মিডল ইস্টে বা যে কান্ট্রিতে, সেখানে 8 থেকে 10 সেন্ট পর্যন্ত আবার এক্সট্রা চার্জ দেওয়া লাগে। আমাদের 4টা মেশিন থাকতো, 2টা নষ্ট হলো, 2টা মেশিন থাকতো, অল্টারনেটিভ চলতো, কিন্তু এখন ধর 2টা মেশিন নষ্ট। ইডিএস দুটি সারাতে বিদেশ থেকে যন্ত্রপাতি আনা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে 1 সপ্তাহের মধ্যে সচল হবে বলে জানান বিমানবন্দরের পরিচালক। যে বেয়ারিং দরকার সেটাও বিদেশ থেকে আসে, সেটা আমাদের বাংলাদেশে চলে এসেছে, হয়তো কালকের মাধ্যমে এই কাস্টম থেকে খালাস করা হবে। এবং এই বেয়ারিংগুলো বসানোর জন্য যে টুলস দরকার, সেই টুলসগুলিও ইন্ডিয়া থেকে হয়তো আগামী 2 দিনের মধ্যে চলে আসবে। এবং এগুলি মেরামত করার জন্য যে ইঞ্জিনিয়ার আসবে, সেটা 3 জন ইঞ্জিনিয়ার আসবে, একজন ইন্ডিয়া থেকে আসার কথা, আর একজন দুবাই থেকে, আর একজন মালয়েশিয়া থেকে। নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে 2016 মার্চে বাংলাদেশ থেকে পণ্যবাহী সরাসরি ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। পরে দেশটির পরামর্শ প্রতিষ্ঠানে পরামর্শ অনুসারে ইডিএস বসানো সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার পর 2018 সালে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেশটি। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে অবাঞ্ছিত ঘোষণা করে পুরাতন সংগঠনের নামে নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। নূর রাশেদদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক অস্বচ্ছতা ও নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ আনেন নতুন কমিটির নেতারা। এদিকে প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে নূরকে গণমাধ্যমে বয়কটের ডাক দিয়েছে সচেতন সাংবাদিক সমাজ।
ছাত্রদের অধিকারের কথা বলে সংগঠন তৈরি করে নোংরা রাজনীতিকরণ, আর্থিক অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা ও নারী কেলেঙ্কারি এমন নানা অভিযোগ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর ও রাশেদ খানদের বিরুদ্ধে। এসবের প্রতিবাদ করলে দেয়া হয় নানা হুমকি ধামকি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হয় হেনস্থা। এমন অভিযোগে নূর রাশেদকে অবাঞ্ছিত ঘোষণা করে বৃহস্পতিবার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আমাদের উদ্দেশ্য ছিল বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে একসাথে পথ চলা, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু সেই আদর্শ থেকে তারা আজকে যোজন যোজন দূরত্বে সরে গেছে। গণমানুষের কথা বলে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে মুখের আড়ালে মুখোশ পড়ে আছে ভয়ঙ্কর কিছু সত্য। এদিকে ৭১ টিভি বয়কট করার ডাক দেওয়ার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে নুরুল হক নূরের বিরুদ্ধে মানববন্ধন করেন সচেতন সাংবাদিক সমাজ। নেতারা বলেন, এই ধরনের বয়কটের ডাক দেয়া পুরোপুরি অগণতান্ত্রিক। গণমাধ্যম গণতন্ত্রের পক্ষে, গণমাধ্যম মুক্তিযুদ্ধের পক্ষে। আপনি যখন এই গণমাধ্যমের বিপক্ষে কথা বলেন, বয়কটের কথা বলেন, তাহলে তার অর্থ দাঁড়ায় আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বললেন। যখন আপনি ভিপি নির্বাচিত হলেন তখন আমরা সংবাদ প্রচার করলাম, তখন আমরা ভালো ছিলাম, তখন তো আমাদের বয়কট করলেন না। আপনি কি আমাদেরকে বয়কট করবেন? আমি বলছি বাংলাদেশের গণমাধ্যম যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী, যারা স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী, তারা আপনাকে আজ থেকে বয়কট করলো। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ট্র্যাজেডি দিবসের আলোচনা অনুষ্ঠান শেষে আইন মেনে দ্রুত ধর্ষণের আসামিদের গ্রেফতারের দাবি জানান উপাচার্য। সেই মেয়েটির যে অভিযোগ এবং যেভাবে অন্যান্য ক্ষেত্রে আইনের প্রয়োগ হচ্ছে, মেয়েটির ক্ষেত্রেও তাই ঘটবে, সেটি আমরা প্রত্যাশা করব। ধর্ষক ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন নির্যাতিতা ছাত্রী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুরের চরভদ্রাসন থানায় কমিশন এই মামলা দায়ের করেন। আদালতে অভিযোগ প্রমাণ সাপেক্ষে ২ বছর বা তার বেশি সাজা হলে সংসদ সদস্য পদ হারাতে পারেন নিক্সন। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে এমপি নিক্সন চৌধুরীর জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গালিগালাজ করার অডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে। নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার জানান, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এমন আচরণ করে বিধি লঙ্ঘন করেছেন ফরিদপুর ৪ আসনের এই সংসদ সদস্য। যেভাবে আইনের বিধান আছে সেই অনুসারে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব এবং এখানে ব্যক্তি কি এটা আমাদের কাছে মোটেই বিবেচ্য বিষয় না। বৃহস্পতিবার সকালে চরভদ্রাসন থানায় ইসির পক্ষ থেকে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে চরভদ্রাসন থানার ওসি নাজনীন খানম জানান, আইন অনুযায়ী তদন্ত করবে পুলিশ। আমরা মামলা ওনারা এজাহার দিয়েছেন, আমি এখন মামলা রেকর্ড করব এবং তদন্তকারী কর্মকর্তা যে হবে সে মামলা আইন অনুযায়ী মামলা তদন্ত করবে। এদিকে ইসি সচিব জানান, আদালতে অভিযোগ প্রমাণ সাপেক্ষে ২ বছর কিংবা এর অধিক সাজা হলে সংসদ সদস্য পদ হারাতে পারেন এমপি নিক্সন চৌধুরী। একজন মাননীয় সংসদ সদস্য যদি তার নৈতিক স্খলনজনিত কারণে বা এই ধরনের কোনো অভিযোগ হলে আপনার ২ বছরের জেল হলে অনধিক, অর্থাৎ ২ বছর বা তার চেয়ে বেশি জেল হতে হবে। যদি হয় তাহলে ওনার নির্বাচনে অযোগ্য ঘোষণা হবেন। মহান সংসদ সেই ক্ষেত্রে যদি কোনো করতে চান, কোনো বিষয়ে তাদের কনফিউশন হয় বা কোনো থাকে, তাহলে নির্বাচন কমিশনে তারা রেফার করতে পারেন এবং ওই সময় নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত। প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনও। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিদেশি পেঁয়াজ নষ্ট হওয়ায় চালকের আসনে এখন দেশীয় পেঁয়াজ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বন্দর হয়ে প্রতিদিন এসি কন্টেইনারে চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ আসলেও নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগই। এতে ক্ষতির মুখে আমদানিকারক ও ব্যবসায়ীরা। এমন সংকটে বাজারে ভালো দাম পাচ্ছে দেশীয় পেঁয়াজ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। পেঁয়াজে গজাচ্ছে গ্যাজ, পানি ঝরে ধীরে ধীরে নষ্ট হচ্ছে শত শত বস্তা। এসি কন্টেইনারে চট্টগ্রাম বন্দর হয়ে মিয়ানমার, পাকিস্তান, চীনসহ নানা দেশ থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জে আসা পেঁয়াজের এমন দুরবস্থা। এতে ক্ষতির মুখে আমদানিকারক ও ব্যবসায়ীরা। 50টা বিক্রি করে তাও কাস্টমার নিচ্ছে না, কারণ যারা নিতেছে তারা কানাকাটি করছে, মাল পচা। মাল কন্টেইনারে আসার কারণে এগুলো তাড়াতাড়ি গ্যাস এসে নষ্ট হয়ে যায়।
বিদেশি পেঁয়াজের যখন এমন নাজুক অবস্থা, তখন বাজারে হাল ধরেছে দেশীয় পেঁয়াজ। নিয়ন্ত্রণের আসনে বসায় দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৬ থেকে ৮০ টাকায়। অন্য দেশ থেকে যদি আমাদের দেশি পেঁয়াজটা খায় তাহলে আমাদের কৃষকরা উপকৃত হবে, আমাদের দেশও উপকৃত হবে। কৃষকরা যখন আমাদের ফসল উঠে গেলে তখন যদি ইন্ডিয়ান মাল না আসে, আমাদের দেশের পেঁয়াজ দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে হবে। গত বছর দাম পাওয়ায় এবার উৎপাদন বাড়িয়েছে কৃষকরা। ব্যবসায়ীরা বলছেন, না হলে গত বছরের মতো পেঁয়াজের দাম ঠেকতো ২০০ টাকায়। দেশি পেঁয়াজটা আমাদের মার্কেটে আসার কারণে বিভিন্ন মোকামে যাওয়ার কারণে বাজারটা আমরা সহনীপথে আছে। পেঁয়াজের বাজার আমার মনে হয় বেশি অ্যাগ্রেসিভ হবে না, ওই কারণে মোটামুটি এলসি গেছে। আমার যতটুকু ইনফরমেশন আছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কন্টেনারে করে আসা পেঁয়াজে গ্যাস গজানোর কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এতে ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা। এই অবস্থায় দেশীয় পেঁয়াজের উপর নির্ভরতা বাড়ছে চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজ ব্যবসায়ীদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নওগাঁর পাইকারি বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমায় মাছের দাম সপ্তাহের ব্যবধানে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ইলিশ বেচা কেনা বন্ধ থাকায় দেশীয় মাছের চাহিদা বেড়েছে। দাম বাড়ায় মাছ চাষিরা খুশি হলেও ক্রেতারা অস্বস্তিতে। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। বিল, জলাশয়ে ও নদীতে ধরা বিভিন্ন প্রজাতির মাছ ভোরে জেলেরা বিক্রির জন্য আনছেন সান্তাহার পাইকারি আড়তে। চাহিদার তুলনায় সরবরাহ কমায় গেল সপ্তাহ থেকে দেশীয় সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। ট্যাংরা মাছ কিনেছিলাম ৩০০ টাকা কেজি, আর এই সপ্তাহে ট্যাংরা মাছ ৪০০ টাকা, ৩৮০ টাকা কেজি। ২ কেজি ২.৫ কেজি কাতল মাছ ২৫০ টাকা, ২৬০ টাকা, ৭০ টাকা, মানে কেজিতে ২০ টাকা বেড়েছে। এই দাম যদি থাকে তাহলে মাছ চাষিরা লাভবান হবে। তবে দফায় দফায় মাছের দর বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ ক্রেতারা। ইলিশ মাছ না থাকাতে মাছ প্রচুর দামে কিনা লাগতেছে। দাম একটু বেশি হয়েছে, কিন্তু আমাদের মানে এরকম দাম থাকলে আমরা যারা মাছ কিনে খাই তাদের সমস্যাই হবে। ইলিশ সহ সামুদ্রিক মাছের সরবরাহ বন্ধ হওয়ায় দর বেড়েছে বলে দাবি ব্যবসায়ী নেতার। ইলিশ ঘাটতি পড়ে যাওয়ার জন্য বাংলা মাছের উপর চাপটা হয়েছে। তাছাড়া মোটামুটি আমদানি ভালো ছিল, এখন মাছের ক্রাইসিসের কারণে দাম বেশি। সান্তাহার আড়তে প্রতিদিন ৭০ থেকে ৮০ লাখ টাকার মাছ বেচা কিনা হয়। জেলা মৎস্য অফিসের তথ্য মতে এ জেলায় প্রতি বছর ৭৬,৮৮৫ মেট্রিক টন মাছ উৎপাদন হয়ে থাকে। আর মাছের মোট চাহিদা রয়েছে ৬১,২১০ মেট্রিক টন। প্রায় ১৭,০০০ মৎস্য চাষি এ জেলায় মাছ উৎপাদনের সাথে জড়িত। সান্তাহার মাছের আড়ত থেকে এমআর রকি, সময় সংবাদ। যেখানে দিনরাত কর্মযোগ্য সেখানেই হাসপাতাল। দেশে প্রথমবারের মতো প্রকল্পের অধীনে হাসপাতাল স্থাপন করল মেট্রো রেল। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও যাতে পুরো দমে কাজ এগিয়ে নেওয়া যায় সে লক্ষ্যে যাবতীয় উদ্যোগ নিয়েছে মেট্রো রেল। কর্তৃপক্ষ জানিয়েছে, আসছে বছরের শুরুর দিকেই যাতে ট্রায়াল রান শুরু করা যায় সে লক্ষ্যে প্রকল্পে কাজ করা বিদেশিদের বিশেষ ফ্লাইটে করে কর্মক্ষেত্রে ফিরিয়ে আনা হচ্ছে। আচ্ছা লিমনের রিপোর্ট, ছবি তুলেছেন বাবুল হোসেন। মেট্রো রেলে ৫০% বেশি কাজ শেষ হয়েছে। এর মধ্যে করোনা কালের গেল ৬ মাসে শেষ হয়েছে ৬% বেশি। কাজ এগিয়ে নিতে মেট্রো কর্তৃপক্ষ পর্যায়ক্রমে জনশক্তি বাড়াচ্ছে। এরই মধ্যে প্রকল্প এলাকায় কাজে ফিরেছেন ৬০% মতো বিদেশি। কিন্তু এই মেগা প্রকল্পে বিপুল জনশক্তির স্বাস্থ্য সুরক্ষায় কি ব্যবস্থা নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ? এর উত্তর মিলবে কাস্টিং ইয়ার্ডের পাশে নির্মিত এই ছোট ছোট ফিল্ড হাসপাতালগুলোতে। সদ্য নির্মিত এই হাসপাতালের প্রতিটি বেডে সংযোজন করা হয়েছে আধুনিক সুবিধা। প্রতিটি রোগীর জন্য রয়েছে আলাদা আলাদা অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার ও ইসিজি মেশিন। একটা পেশেন্টের হার্ট রেট, পালস রেট, অক্সিজেন স্যাচুরেশন, ইসিজি লিড, তারপর টেম্পারেচার এই মনিটরের মাধ্যমে আমরা দেখতে পারবো। বিদেশি যারা আছে মেট্রো রেলে কাজ করার জন্য জাপানিজ, ওদের চিকিৎসা হবে। মডারেট কেস উইদাউট এনি কোমরবিডিটি যদি থাকে, এখানে থেকেই পুরোপুরিভাবে সুস্থ হয়ে যেতে পারবে। সকল জনশক্তিকে যাতে সঙ্গ নিরোধের আওতায় আনা যায় সে লক্ষ্যে নতুন নতুন কোয়ারেন্টাইন সেন্টার নির্মাণ করছে মেট্রো কর্তৃপক্ষ। শারীরিক ও সামাজিক দূরত্ব বাস্তবায়নে এসব সেন্টার স্থাপন করা হয়েছে স্বতন্ত্র ক্যান্টিন সহ অন্যান্য সুবিধা। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তারা। অনেক বিশেষজ্ঞরা বলছেন যে শীতকালে কোভিডের পরিস্থিতি আবার ডিটোরিয়েট করতে পারে। যখন পর্যন্ত আমরা দেখব যে কোভিড সিচুয়েশনটা নিয়ন্ত্রণের ভিতরে না আসছে, ততদিন পর্যন্ত আমরা এই ফিল্ড হাসপাতাল, আমাদের কোয়ারেন্টাইন সেন্টার
এটা আমরা অব্যাহত রাখবো। করোনার কারণে জাপানে আটকা পড়া মেট্রো রেলের কনসালটেন্টদের অর্ধেক এরই মধ্যে ঢাকায় ফিরেছে। বাকিদেরও বিশেষভাবে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান মেট্রো রেলের এই কর্মকর্তা। করোনা সংকটের পর স্বাস্থ্যসেবা নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের প্রেক্ষাপটে মেট্রো রেল কর্তৃপক্ষ এখানে কাজ করা বিদেশিদের এটাই নিশ্চিত করতে চান যে সংকটে পড়লে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। আর এর জন্য গাবতলীর এই কাস্টিং ইয়ার্ডে 10 বেডের একটি ফিল্ড হাসপাতাল তৈরির পাশাপাশি উত্তরাতেও তৈরি করা হয়েছে 14 বেডের একটি। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাতক্ষীরায় চিলেকোঠা দিয়ে ঘরে ঢুকে ছেলে মেয়ে সহ বাবা মাকে হত্যা, 5 মাসের আরেক সন্তানের কান্নায় জানতে পারলেন স্বজনরা। ঠাকুরগাঁয়ে 2 সন্তান সহ মায়ের লাশ পুকুরে। ক্রাইম পেট্রোলের আদলে বাস ভাড়া করে ডাকাতি, যাত্রী তুলে কেড়ে নেওয়া হতো সব। মূল হোতাসহ গ্রেফতার নয়, 20 বছর ধরে চক্রীয় চক্রের বাকি সদস্যদের খুঁজছে পিবিআই। এবং ধর্ষণ সামাজিক ব্যাধি বললেন প্রধানমন্ত্রী। টাঙ্গাইলে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় 5 জনের ফাঁসির আদেশ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।